আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। গতকাল আমাদের ফেসবুক পেজে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আপনাদেরকে যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদেরকে ফ্লো চার্ট সম্পূর্ণরূপে বুঝিয়ে দিব। আমি চেষ্টা করব একটা প্লেলিস্ট আকারে জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, যেখানে ফান্ডামেন্টাল বিষয় তো থাকবেই, তার পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। একদম ফ্লো চার্টের যদি বলি যে আপনি কিছুই পারেন না, সেই জায়গা থেকে একদম প্রো লেভেলে নিয়ে যাওয়ার জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ ঠিক ততটুকুই পাবেন। তো যেমনটা দেখছেন যে আমাদের স্লাইডে আজকের ক্লাসটা ফ্লো চার্টের উপরে, এবং স্পেসিফিকলি যারা এইচএসসি এর স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ক্লাসটা। ঠিক আছে, সো আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাই টপিকে। ফ্লো চার্ট আমরা একদম নাম ধরে ধরে যদি শেখার চেষ্টা করি, তাহলে একটু প্রথমে লক্ষ্য করি যে ফ্লো, আপনারা যারা এখন দেখছেন এই মুহূর্তে একটু রেসপন্স করবেন যে ফ্লো শব্দটার অর্থ, বাংলা অর্থটা আসলে কি আপনারা জানেন তাই না? সেটার মানে কি? প্রবাহ। তো ফ্লো মানে প্রবাহ। আমরা একদম ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করছি। আর আমরা যদি বলি চার্ট, চার্ট মানে আমরা বলতে পারি একটা চিত্র, হ্যাঁ, বা একটা ডায়াগ্রাম, এরকম বলা যায়। তো আমি যদি বলি যে ফ্লো চার্টের বাংলাটা আসলে কি, ফ্লো চার্টের বাংলা হচ্ছে প্রবাহ চিত্র। এখানে একটা টপিক আসছে বা একটা নাম আসছে চিত্র, দ্যাট মিনস এখানে একটু ড্রয়িং করার মতো কিছু ব্যাপার আসবে। তো সেটা আমরা একটু সামনে দেখবো। আহ ফ্লোচার্ট আসবে মূলত একটা সিন প্যাসেজের উপর বেস করে। আপনাদের বইয়ের যে সিন প্যাসেজ গুলো আছে, ইংলিশ টেক্সট বুক, সে একটা টেক্সট বুকের যে কোনো একটা অংশ থেকে আপনাদেরকে আসলে ফ্লোচার্টটা দিবে। তাহলে আমরা যেটা জানলাম যে আমাদের সিন প্যাসেজ, এটার উপরে বেস করে একটা ফ্লোচার্ট দিবে, এবং সেই ফ্লোচার্টে 5 মার্কস আসলে বরাদ্দ থাকবে, 5 মার্কস। ওকে, সো 5 মার্কস আসবে। এবং আমি যদি বলি যে এটা পারাটা যতটা ইজি, মানে আপনি যদি একবার সিস্টেম গুলি বুঝে যান তাহলে 5 মার্কস এর মধ্যে 5 পাওয়া কোনো বিষয় না। বাট কিছু বিষয় আছে যেগুলো যদি না জানেন বা কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে আপনাকে খুব ঝামেলায় পড়তে হবে। তো আমি আশা করব যে আপনারা একদম ধৈর্য ধরে ক্লাসটা করবেন, প্রত্যেকটা পার্ট বুঝবেন, আর যেটা বুঝবেন না অবশ্যই কমেন্ট করবেন। তো যেমনটা বলছিলাম, ফ্লো চার্ট হচ্ছে একটা প্রবাহ চিত্র, এবং এটা সিন প্যাসেজে আসে, 5 মার্কস এখানে টোটাল নাম্বার। পরবর্তীতে আমরা যদি একটু দেখি, এখানে একটা জিনিস লেখা দেখেন। সো ফ্লো চার্ট এটা আসলে কি? এটা লাইক এ গ্লাস অফ ওয়াটার। এটা আসলে এক গ্লাস পানির মতো। এক গ্লাস পানির মতো আমি কেন বললাম জিনিসটা, আপনি একটু দেখেন। আপনি একটু দেখেন যে আমি এখানে একটা গ্লাস রেখেছি, এই যে একটা গ্লাস। সো সাপোজ আমি একটা গ্লাসের মধ্যে পানি রেখেছিলাম, এই যে পানি। সো এই পানিটা যখন আমি গ্লাস থেকে ফেলে দিচ্ছি, এই যে পানিটা পড়ে যাচ্ছে। এখন পানিটা নিচে পড়ে গেল, পানিটা নিচে পড়ে গেল। সো ফ্লো চার্ট কেন পানির মতো বা এক গ্লাস পানির মতো আমরা বলি, যে আপনি আসলে ফ্লো চার্টে তো বিভিন্ন ইনফরমেশন লিখবেন তাই না? কি লিখবেন বলেন তো? ইনফরমেশন। তাহলে আপনি ইনফরমেশন গুলি যখন লিখছেন, একটা প্যাসেজের মধ্যে 20 লাইন থাকতে পারে, 30 লাইন থাকতে পারে, 30 লাইনের একটা প্যাসেজ, সেখান থেকে আপনি 5টা ইনফরমেশন বাছাই করছেন। সো বাছাই করার ক্ষেত্রে আপনি সবসময় জিনিসটাকে এইভাবে চিন্তা করবেন যে এটা ওয়ান ডিরেকশনে যাবে, ওয়ান ডিরেকশন। বিষয়টা এরকম যে আপনি ওয়ান ডিরেকশনে যাচ্ছেন, তার মানে কি আপনি বাম থেকে ডানে যাচ্ছেন, কখনোই বাম থেকে ডানে আসা যাবে না। যেমন আমি যদি পানিটা গ্লাস থেকে ফেলে দেই, পানিটা গ্লাস থেকে ফেলে দেই, নিচে পড়ে যাওয়ার পরে সেই পড়ে যাওয়া পানিগুলোকে কি আমি আবার আগের অবস্থায় নিতে পারবো জীবনে? এটা তো আসলে মানে বাস্তবিকভাবে কখনোই সম্ভব না। এজন্য বলা হচ্ছে যে ফ্লোচার্টটা একটা গ্লাস অফ ওয়াটারের মতো। এখানে আপনি ওয়ান ফ্লোতে যাবেন, ওয়ান ডিরেকশনাল একটা বিষয়, এখানে কখনো পিছনে আসা যাবে না। জিনিসটা ক্লিয়ার? আপনারা যেটা করবেন, ইনফরমেশন যখন লিখবেন তখন আমি একটু জিনিসটাকে একটু ভালো করে বুঝাই। যেমন একটু ফোকাস দেন। এই পালের এডিট করতে করতে আমি সময়টা যাবো বল। যেমনটা বলছিলাম, ওয়ান ডিরেকশনাল একটা ব্যাপার, অর্থাৎ এক গ্লাস পানির মতো, এখানে এক ফ্লোতে গেলে এখান থেকে আর আসা যাবে না। এটা কিরকম? আমি একটা প্যাসেজের মধ্যে সাপোজ একটা ইনফরমেশন পেলাম যেটার নাম এ। আমি আরো কিছু ইনফরমেশন লিখি, যেমন বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। সো আমি মোটামুটি ধরে নিলাম যে একটা গল্প, যেই সিন প্যাসেজটা বা গল্পটা আমাদেরকে দিয়েছে সেখানে এই ইনফরমেশন গুলি বিদ্যমান, এ থেকে শুরু করে কে পর্যন্ত, যেগুলি আপনি ফ্লোচার্টে লিখতে পারেন। আচ্ছা, এখন আপনি তো লিখবেন 5টা। আপনি লিখবেন কয়টা?
5টা। সো 5টা লিখতে গিয়ে কি করলেন, দেখা গেল আপনি শুরু করলেন হচ্ছে সে ফর এক্সাম্পল আপনি সি থেকে শুরু করলেন। আচ্ছা, তো সি নাম্বার ইনফরমেশন লিখে ফেললেন। হ্যাঁ, আচ্ছা সি লেখার পরে আপনি ডি লিখতে পারেন। আচ্ছা লিখলাম ডি, তাহলে দুইটা ইনফরমেশন হয়ে গেল, সি লিখলাম, ডি লিখলাম। দেন আপনার কাছে যেহেতু অনেক অপশন আছে, আপনি চিন্তা করলেন যে না আমার এত অপশন আছে যেহেতু আমি এত প্যারা নিব না। আপনি যেটা করলেন, আপনি পরবর্তীতে জি নাম্বার ইনফরমেশন নিলেন, এই ই এবং এফ নিলেন না। তাহলে আপনার কাছে ইনফরমেশন কয়টা হলো, একটা, দুইটা, তিনটা। সো আপনার মাথায় ওইটাই আছে যে হ্যাঁ আমার কাছে তো অনেক ইনফরমেশন, সো আমি এত প্যারা নিব না। আমি এবার যেটা করব, আমি এবার সাপোজ আপনি এটাও নিলেন না, এটাও চোখে দেখলেন না, না দেখে আপনি এবার করলেন কি, আপনি আবার লাস্টেরটা নিয়ে ফেললেন, এটাও আপনি নিলেন না। ইনফরমেশনটা কিন্তু শেষ। আপনি দেখেন গল্প কিন্তু এখানেই শেষ হয়ে গেছে, গল্প কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। বাট আপনি যদি কাউন্ট করে দেখেন, আপনার ইনফরমেশন 1 2 3 4, চারটা ইনফরমেশন লিখেছেন, চারটা ইনফরমেশন লিখেছেন, কিন্তু গল্পটাও শেষ। এখন আপনি যখন এরকম সিচুয়েশনে পড়ে গেলেন, আপনার তো আনসার করা লাগবে 5টা, বাট আপনি লিখছেন 4টা। তখন অনেকে যেটা করে, অনেকে তখন কি করবে, অনেকে তখন এখান থেকে পিছনের দিকে আসবে যে ইনফরমেশন গুলো সে ফেলে দিয়ে এসেছিল। যেমন সে এখন চাইবে যে আচ্ছা আমি আই নাম্বারটা লিখে দিয়ে আসি, তাহলে তো 5টা হয়ে যায়। বা আমি এখান থেকে এফ নাম্বারটা লিখে দিয়ে আসি, তাহলে তো 5টা হয়ে যায়। এই যে আপনি কাজটা করলেন, এটা ভুলেও করা যাবে না। টিচার যদি এই জিনিসটা খাতায় দেখে, তাহলে পুরো নাম্বারটি কেটে দিতে পারে। খুবই সাবধান এই ব্যাপারে, এই ব্যাপারে খুবই সাবধান যে আমরা ইনফরমেশন লিখবো এমন ভাবে যেন আমাদের ইনফরমেশন গুলি ঘাটতি না পড়ে। আমাদেরকে এই ব্যাপারে শুরু থেকেই সতর্ক থাকতে হবে যেন ইনফরমেশন কখনো ঘাটতি না পড়ে। কারণ কি, যদি ঘাটতি পড়েও যায়, জীবনেও কিন্তু পেছনের দিকে আসা যাবে না। এই জন্যই বলা হচ্ছে লাইক এ গ্লাস অফ ওয়াটার, এটা পানির মতো আর কি, একবারে ঢাললেন, সো ওই পানিটা পড়ে গেলে আর এখান থেকে ফিরে আসা সম্ভব না। একটা কথা, আরেকটা ইনফরমেশন এখানে জানিয়ে রাখি, সেটা কি, আচ্ছা আপনি 5টাই লিখছেন, কোনো অসুবিধা নেই, আপনি পুরোপুরি 5টাই লিখছেন, বাট ঝামেলা হচ্ছে যে টিচার তো আসলে একটা ফ্লোচার্ট দিয়ে দিবে, এটা আপনাদেরকে এখনো বলা হয়নি, এখনই জানাই রাখি যে 5টা ফ্লোচার্ট তো লিখে আসতে হয়, 5টা ফ্লোচার্ট লিখে আসতে হয়, বাট ইন টোটাল টিচার একটা দিয়ে দেয়, তাহলে হলো 6টা। 6টা ফ্লোচার্টের মধ্যে যদি টিচার সি থেকে শুরু করে দেয়, সাপোজ টিচার যেটা শুরু করছে সেটা হচ্ছে সি, এটা নিয়ে 6টা, এটা টিচার শুরু করে দিছে। তখন আপনি তো দেখতে পারতেছেন যে আপনার এখানে বি একটা ইনফরমেশন, এ একটা ইনফরমেশন, সো এদিকে আসলে তাকাইলেও কোনো লাভ নেই, এদিকে কখনো তাকানো যাবে না, কারণ আমাদেরকে টিচার যেখান থেকে শুরু করে দিল তারপর থেকে আমাদেরকে ইনফরমেশন গুলো লিখতে হবে। সো দুইটা কথা এখানে আমাদেরকে গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে যদি বলি নোট নেওয়ার মতো, সেটা কি, এক নম্বর কথা যে আমরা ইনফরমেশন লেখার সময় কখনো পিছনের দিকে আসতে পারবো না। হ্যাঁ, আমরা যেভাবে যাচ্ছি বাম থেকে ডানে সেভাবেই যেতে হবে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে, টিচার যদি বাক্যের মাঝখান থেকে কোথাও শুরু করে দেয়, আমাদেরকে ঠিক তারপর থেকে ইনফরমেশন লেখা শুরু করতে হবে। তার আগে যদি 100টা ইনফরমেশনও থাকে, সুন্দর সুন্দর অনেক লোভনীয় ইনফরমেশন আছে, বাট ওগুলোর দিকে আসলে তাকানো যাবে না। আশা করি এইটুকু কথা বুঝতে পেরেছেন। সো এইটুকু কথা বুঝলে আমরা একটু সামনের দিকে যেতে পারি এখন। সো দেখেন, এবারে স্লাইডটা দেখেন যে হাউ টু ড্র। ওই যে একটা কথা বলেছিলাম যে প্রবাহ চিত্র, তাই না, প্রবাহ চিত্র। তাহলে যেহেতু জিনিসটা চিত্র, তার মানে এখানে একটা আঁকাআঁকির বিষয় তো আছেই। তো আমরা এখন মূলত একটু দেখবো যে কিভাবে জিনিসটাকে আসলে আঁকতে হয়, বা ড্রয়িং প্রসেসটা আসলে কি। তো দেখেন লেখা আছে ফ্লোচার্ট আঁকার দুইটি সিস্টেম আছে। ফ্লোচার্ট আঁকার কয়টি সিস্টেম আছে, ফ্লোচার্ট আঁকার দুইটি সিস্টেম আছে। আমরা এখন একটু সিস্টেমগুলি দেখি, দুইটা সিস্টেম আসলে কি রকম। ওকে, ফ্লোচার্টে যে দুইটা সিস্টেম আছে, সেই দুইটা সিস্টেম কি রকম একটু দেখব। আচ্ছা, আমি একটু জিনিসটাকে বুঝাই যে কলেজের টিচার বিভিন্ন রকম প্রসেসে জিনিসটাকে শিখায়। সো আপনারা যারা যেই কলেজে আছেন, তাদের টিচাররা যেটা বলবে সেটার উপরে বেস করে আপনারা আসলে ফ্লোচার্টটা আঁকবেন। আমি এখানে দুইটা প্রসেসই দেখাই দিচ্ছি, বোর্ডেও যে কোনোটা লিখলেই হবে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা, সো ফ্লোচার্টের একটা স্টাইল এরকম হতে পারে, আমি একটু জিনিসটাকে বক্স করেই বুঝাই। ওকে, সো ফ্লোচার্টের স্টাইল 1 যেটা, যেমন আমরা এরকম ভাবে করতে পারি 2
খেয়াল করে দেখেন আমাদের ইনফরমেশন টোটাল কয়টা, 5টা, এবং টিচার দিয়ে দিবে কয়টা, একটা, তাহলে হলো কয়টা, 6টা। সো আমরা এখন 6টাই আঁকবো। ওকে, সো এই হচ্ছে মূলত আমাদেরকে ফ্লো চার্টের যে একটা আঁকার সিস্টেম এটা, এবং এদের মাঝখানে আবার একটা করে কি দিতে হবে বলেন তো, এদের মাঝখানে একটা করে অ্যারো চিহ্ন দিতে হয়, এদের মাঝখানে অ্যারো চিহ্ন দিয়ে যুক্ত করতে হয়। সো এইটা একটা স্টাইল। আমরা যদি বলি যে ফ্লো চার্ট হ্যাঁ এইভাবে আঁকা যায়। আরেকটা স্টাইল হচ্ছে আপনারা বাম থেকে ডানে করতে পারেন। যেমন এটা একটা ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন। সো এদিকে যখন আপনার শেষ হয়ে যাবে দেন আপনারা আবার এখান থেকে লিখবেন এই যে একটা ইনফরমেশন, এই যে একটা ইনফরমেশন, এই যে একটা ইনফরমেশন। সো এভাবেও আসলে আঁকা যায়, এভাবেও আপনি চাইলে আঁকতে পারেন, অর্থাৎ পাশাপাশি। সেক্ষেত্রে আমাদের ডিরেকশন গুলি এরকম হবে, ডিরেকশন গুলো আসলে এরকম হবে। ওকে, সো এদিক থেকে আমরা কানেক্ট করতে পারি, এদিক থেকে আমরা এভাবে কানেক্ট করে দিব। এভাবেও আসলে ফ্লোচার্টটাকে আঁকা যায়। সো ইট ডিপেন্ডস অন ইউর টিচার। আপনার কলেজের টিচার আসলে কি বলে, তারা যেটাকে প্রেফার করবে আপনারা পরীক্ষায় সেভাবেই দিয়ে আসবেন। তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে হ্যাঁ আমি কোন ভাবে প্রেফার করব, সেক্ষেত্রে অবশ্যই এই স্টাইলটাকে ফলো করা উচিত। কেন? কারণ এই স্টাইলে লিখলে না, একটা পেজের উপর থেকে নিচে যখন লিখছেন, লেখার যে একটা সৌন্দর্যতা বলেন বা লেখার একটা যেই পরিধি, সেটা আসলে ঠিক থাকে। আর পাশাপাশি লিখলে যেটা হয়, এটাও খুবই সুন্দর, বাট এখানে আপনার এই যে এখানে এসে ভাগ হয়ে যায়, তো জিনিসটাকে আসলে ভাগ হয়ে গেলে দেখতে আসলে কতটুকু ভালো লাগে আমি জানি না। তো আপনার ইচ্ছা আর কি, আপনি যেভাবে লিখেন না কেন কোনো অসুবিধা নেই। তো আঁকার সিস্টেম মূলত এই দুইটাই, আপনি উপরে নিচে আঁকতে পারেন, বাম থেকে ডানে আঁকতে পারেন। সো এটা টোটালি টিচারের উপর ডিপেন্ড করে, আপনার উপর ডিপেন্ড করে। বোর্ড পরীক্ষায় একভাবে আঁকলেই হবে, একভাবে আঁকলেই হবে। সো আমরা এবার একটু সামনের দিকে যেতে পারি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইডে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ স্লাইড। আমি একটু স্ক্রিন থেকে বের হই, আপনারা দেখেন এখানে কি লেখা আছে, যে ফ্লোচার্ট এটা নিয়ে কিছু চিকন কথা, মানে আমরা এমন কিছু জিনিস এখানে নিয়ে এসেছি যেগুলি অনেকটাই অজানা, অজানা কিছু কথা আমরা এখন জেনে নিব একটা একটা করে। ওকে, খুব সুন্দর করে যারা আছেন এখন এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা এটাকে সাথে সাথে খাতায় নোট করে নেবেন, প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। আমি একটু ধরে ধরে জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, সবার আগে কিওয়ার্ড বের করতে হবে, সবার আগে কিওয়ার্ড বের করতে হবে। হোয়াট ইজ কিওয়ার্ড? একটা গল্পের কিওয়ার্ড কি হতে পারে? যেমন আপনারা সবাই হয়তোবা যারা এখন জানেন নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, আপনারা সবাই টুকটাক জেনেছেন যে নেলসন ম্যান্ডেলা একজন বিখ্যাত মানুষ ছিলেন, সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রায় 3 দশকের মতো জেল খেটেছেন। হ্যাঁ, কিসের জন্য? এই বর্ণ বৈষম্য আন্দোলন দূর করার জন্য। তো নেলসন ম্যান্ডেলার গল্পটা যদি আমরা পড়ি, তাহলে এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। যেমন তার পরিবার সম্পর্কে জানি, তার বাবা মার কি অবস্থা, তার বাবার নাম কি, মায়ের নাম কি, তার কয় ভাই বোন ছিল, অনেক কিছু জানি। তার রাজনৈতিক জীবন সম্পর্কে জানি, তার শিক্ষা জীবন সম্পর্কে জানি, আবার তার সারা জীবন ব্যাপী যে আন্দোলন ছিল সেটা সম্পর্কেও জানি। পার্সপেক্টিভ কিন্তু অনেকগুলি তৈরি হয়ে গেল এখানে, প্রায় 5-6টার মতো পার্সপেক্টিভ বলে ফেললাম। যেমন ফ্যামিলি বলেন, এডুকেশন বলেন, তার ডিডস বলেন, তার পলিটিক্যাল ক্যারিয়ার বলেন, আর অনেক কিছু আছে। কিওয়ার্ডস হচ্ছে যে টিচার আপনার কাছে যেটা জানতে চায়। একটা নেলসন ম্যান্ডেলার গল্প যদি আসে, সেখান থেকে তো টিচার আসলে সব পার্সপেক্টিভ আপনাকে দিবে না। সে হয়তোবা বলতে পারে আপনি নেলসন ম্যান্ডেলার এডুকেশন সম্পর্কে লেখেন ফ্লোচার্টে। সো এডুকেশন সম্পর্কে লিখতে বললে আমাদেরকে আসলে ওই প্যারাটার উপরই ফোকাস করতে হবে, যে আমাদের এখন সবকিছু লিখতে হবে শিক্ষা নিয়ে। তো এখানে আসলে তার ভাই বোন কয়জন এগুলি লিখলে তো আসলে হলো না, তাই না? আবার ধরেন বললো নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক জীবন নিয়ে আপনি লেখেন, যে সে রাজনীতির জীবনে কি কি করলো, অর্জন কি না কি। তো সেখানে যদি আপনি লিখে দিয়ে আসেন যে সে এত সালে পাশ করলো এটা, এত সালে নোবেল পাইছে এটা, তারপরে মারা গেল, এই জিনিসগুলি তো আসলে এখানে প্রাসঙ্গিক না। সো কিওয়ার্ডস হচ্ছে এমন একটা বিষয় যেখানে কিনা প্রাসঙ্গিক বিষয়টা প্যাসেজ থেকে তুলে আনা হয়। যেমন দেখেন, এখানে কিওয়ার্ডস মূলত যার ভিত্তিতে প্যাসেজ থেকে, যার ভিত্তিতে, যার উপর বেস করে প্যাসেজ থেকে, কোত্থেকে, গল্প থেকে ইনফরমেশন বের করতে হয়, ইনফরমেশন বের করতে হয়, যেমনটা মাত্র বললাম, তাকেই বোঝায় আসলে। যেমন এখানে আবার আরেকটা গল্পের কথা চলে আসছে, এই গাজীপীর, গাজীপীরকে নিয়ে একটা গল্প আমি সলভ করিয়ে দিব সম্ভব হলে আজকে, না হয় নেক্সট ক্লাসে।
তো গাজীপীর নিয়ে যে গল্পটা আসছে, সেখানে যদি গল্পটা আমরা পড়ি, সেখানে দেখতে পারবো যে গাজীপীর আসলে একটা পৌরাণিক কাহিনী। সে আসলে বাস্তবিকভাবে তার কোনো অস্তিত্ব নাই, তাকে বিভিন্ন ধরনের ইতিহাস, গল্প, পটচিত্র এইসবের মাধ্যমে পাওয়া যায়। তো সেখানে তার মিরাকেল সম্পর্কে অনেক ইনফরমেশন আছে, তার মিরাকেল সম্পর্কে, মানে তার কিছু এক্সট্রা পাওয়ার ছিল, যেমন সে কি করতে পারতো, যেমন হচ্ছে যে সে গ্রামবাসীকে, সুন্দরবন অঞ্চলের ওইদিকে সে ইসলাম প্রচার করত, তো সে গ্রামবাসীকে বনের কাছাকাছি নিয়ে আসতো, যেখানে বন জঙ্গলে আমরা জানি যে সিংহ, বাঘ এরা সবসময় থাকে। তো সে কি করতো, তার ক্ষমতা দিয়ে গ্রামবাসীকে বনের কাছাকাছি নিয়ে আসতো, গ্রামবাসীরা চাষবাস করে খেত। আবার দেখা যেত যে অনেক অনেক চিত্রে এরকম দেখা গেল, গাজীপীর একটা হিংস্র বাঘের পিঠে বসে আর কি রাইড করছে, হ্যাঁ, চলাফেরা করছে। সো এগুলি হচ্ছে তার মিরাকলস, তাই তো, এগুলি তার মিরাকলস। সো আমরা এই মিরাকলস গুলি খুঁজে বের করার চেষ্টা করব, যদি এটাকে বলা হয় কিওয়ার্ড। সেকেন্ড ইনফরমেশনটা আসে এটা। সো এখানে কি বললো, প্রশ্নে দেওয়া প্রথম শব্দগুচ্ছটি যে স্টাইল অথবা ফরম্যাটে শুরু হবে, পরবর্তী উত্তরগুলো একই স্টাইল বা ফরম্যাটে লিখতে হবে। জাস্ট জেনে রাখেন, আমি একটু পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 3 নাম্বার, যদি প্রথমটি, অর্থাৎ যেটা টিচার প্রথমে দিয়ে দিল, যে প্রথম শব্দগুচ্ছ, সো প্রথম শব্দগুচ্ছ টিচার যেটা দিয়ে দিবে সেটা যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাহলে বাকিগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, বাকিগুলোও কি হবে, ক্যাপিটাল লেটার দিয়ে আপনি লিখে আসবেন। এবং যদি সে স্মল লেটার দিয়ে শুরু করে, আপনিও কি করবেন, স্মল লেটার দিয়ে লিখবেন। খুবই সোজা নিয়ম। এরপর একটু দেখেন তো খেয়াল করে, উত্তরটি কখনোই সম্পূর্ণ সেন্টেন্স আকারে লেখা যাবে না। আমি যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কোনটা, এই ইনফরমেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে উত্তরগুলো কখনোই সেন্টেন্স আকারে লেখা যাবে না। একটা সেন্টেন্সকে যদি লিখে আসি, ওইটা আসলে কোনো শব্দগুচ্ছ হয় না। সেন্টেন্স অবশ্যই শব্দগুচ্ছ নিয়ে গঠিত, কিন্তু শব্দগুচ্ছের একটা নাম আছে আলাদা, আমরা এটাও একটু পরে দেখবো। তারপরে এখন একটু জেনে রাখি, এই যে এখানে বললাম না যে প্রশ্নে দেয়া শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে ফ্রেজ। তাহলে আমি যেটা বললাম যে এখানে ফ্রেজ আসলে লিখতে হবে। ফ্রেজ যদি লিখতে হয়, ফ্রেজের সাথে তো সেন্টেন্সের কোনো সম্পর্ক নেই ভাই। আমি ফ্রেজের মধ্যে যা যা পাই, সেন্টেন্সে তার উল্টা উল্টা জিনিস থাকে। যেমন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, ফ্রেজের মধ্যে সাবজেক্ট থাকে না, ভার্বও থাকে না। তার মানে এটাই গুরুত্বপূর্ণ কথা, যে উত্তরটা কখনোই আপনি সেন্টেন্স দিয়ে লিখবেন না। আপনি যেটা করবেন, টিচার একটা ফ্রেজ আকারে শুরু করে দিবে, ওই যে টিচার যে স্টাইলটা দিয়ে শুরু করলো, আমরা একটু পরে দেখব, সেই স্টাইল দিয়েই বাকি ফ্লোচার্টটাকে লিখতে হয়। কথাটা মনে হয় বোঝা গেল? আচ্ছা, সো লাস্ট দুইটা কথা আছে এখানে। ঘটনার যথাসম্ভব ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটা মনে হয় আমি ওই যে ফ্লোচার্ট ইজ এ লাইক অফ গ্লাস অফ ওয়াটার, ওইখানেই বুঝিয়ে দিয়ে আসছি যে ঘটনার ধারাবাহিকতা তো আসলেই বজায় রাখা উচিত, তাই না? যেমন আমি তো হুট করেই চাইলে এ থেকে শুরু করে জি নাম্বারে চলে যেতে পারি না, মাঝখানে তো আরো অনেক ইনফরমেশন ছিল। সো এটাকে যতটুকু সম্ভব ধারাবাহিকভাবে লেখা যায় তত ভালো। লাস্ট কথা, ফ্লোচার্টের শব্দগুচ্ছের শেষে ফুল স্টপ দেয়া যাবে না। এইটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। ফ্লোচার্ট যখন লিখলেন, সাপোজ আপনি এখানে কি লিখলেন, আপনি এখানে এ বি সি ডি লিখলেন, এটা ফ্লোচার্টের একটা উত্তর। এখন লেখার পর এটাকে বক্স করলেন, বক্স করার পরে আপনি যদি এখানে এই জিনিসটা দিয়ে আসেন, পুরা মার্কটা কেটে দিবে। কারণটা পরে বলি, আগে এটা মাথায় ভালো মতো নিয়ে রাখেন যে ফ্লোচার্টের উত্তর যাই হোক না কেন, এখানে যদি ফুল স্টপটা দিয়ে আসেন, তো বাস, এখানে কিন্তু পুরোপুরি নাম্বারটা কেটে যাবে। কেন কেটে যাবে? ছোটবেলা থেকে তো পড়েই আসছেন যে আমরা ফুল স্টপ কোথায় ব্যবহার করি, বলেন, ফুল স্টপ কোথায় ব্যবহার করি? সেন্টেন্সের শেষে। একটা সেন্টেন্স লিখলে এর শেষে বিরতির জন্য ফুল স্টপ দিতে হয়। এখন আমি তো এখানেই বললাম যে উত্তরটা কখনোই সেন্টেন্স হবে না। তাহলে উত্তরটা যদি সেন্টেন্সই না হয়, তাহলে সেন্টেন্সের শেষে তো ফুল স্টপ হইতো। আমি তো সেন্টেন্স দিয়ে উত্তর করবই না, আমি উত্তর করব কি দিয়ে বলেন তো? আমি তো উত্তর করব ফ্রেজ দিয়ে। তো ফ্রেজের শেষে তো ফুল স্টপ হওয়ার কোনো প্রশ্নই নেই, তাই না? সো লজিক এটা আমাদেরকে ঠিক এইভাবেই মনে রাখতে হবে যে আসলে কোথায় কি করতে হয় না হয়। খুবই সেন্সিটিভ কিছু ইনফরমেশন এখানে আসছে। আমি যদি বলি, আমাদেরকে প্রথমেই একটু জাস্ট 1 মিনিটে সামারি দিচ্ছি, আমাদের কিওয়ার্ডস বের করতে হবে।
কিওয়ার্ডস কোত্থেকে বের করব, প্যাসেজ থেকে বের করব। তারপরে আমরা একটা স্টাইল ফলো করব। কি ফলো করব? স্টাইল ফলো করব। এই স্টাইল নিয়ে টেনশন করা দরকার নেই, এটা টিচার নিজেই দিয়ে দিবে। টিচার যে স্টাইল দিবে সেই স্টাইলই করব। আর আরেকটা ছোট্ট ইনফরমেশন ছিল যে টিচার যদি ক্যাপিটাল লেটার বা ব্লক লেটার দিয়ে শুরু করে, আমরাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। আর টিচার যদি স্মল দেয়, আমরা স্মল দিব। তারপরে কি বললাম যে হ্যাঁ, এরপরে বললাম যে কখনোই সম্পূর্ণ সেন্টেন্স লিখবো না, আমরা একটা ফ্রেজ আকারে লিখবো। কি আকারে লিখবো? ফ্রেজ আকারে লিখবো। লাস্ট কথা ছিল যে আমাদেরকে ফ্লো চার্টের উত্তর লেখার শেষে জীবনেও ফুল স্টপ দেওয়া যাবে। এই কয়েকটা কথা ভালো মতো মনে রাখেন। যদি মনে রাখতে পারেন, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো চলে আসলাম পরবর্তী স্লাইডে। দেখেন এখানে কি লেখা আছে? ফ্লো চার্ট লেখার সিস্টেম, তাই না? ফ্লো চার্ট মানে কি ছিল? ফ্লো চার্ট মানে ছিল শর্ট নোটস। ফ্লো চার্ট মানে কি বলেন তো? শর্ট নোটস। ফ্লো চার্ট মানে শর্ট নোটস, ছোট ছোট অংশ, বাক্যের ছোট ছোট অংশ, এটাই হচ্ছে ফ্লো চার্ট। আবার এই ছোট ছোট অংশগুলো, এই যে ছোট ছোট অংশ, তার নাম হচ্ছে শর্ট নোটস। সেটার আবার নাম কি বলেন তো? ফ্রেজ। তার নাম কি? ফ্রেজ। মেবি এটা আমি একটু আগেই দেখিয়েছিলাম। এই যে যে আমাদেরকে যে শব্দগুচ্ছগুলির কথা বলা হচ্ছে তাকে আরেকটা নামে ডাকা যায়, সেটা কি? ফ্রেজ। এবং আসলে ফ্লো চার্ট লেখার সময় তো এগুলি লিখতে হয়, তাই না? ফ্লো চার্ট মানে শর্ট নোটস, আর শর্ট নোটস মানে ফ্রেজ। লাল করা অংশটা আমাদের অনেকেরই অজানা থাকতেই পারে। হোয়াট ইজ ফ্রেজ? তাহলে আমাদের একটু ফ্রেজটা শেখা উচিত। তাহলে একটু ফ্রেজটা শিখে আসি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা শিখবো ফ্রেজ। হোয়াট এন্ড হাউ, কি এবং কিভাবে, কেন এই ফ্রেজ জিনিসটা শিখবো, সেই কারণটাই, সেই উত্তরটাই এখন একটু দেখার চেষ্টা করি, তাই না? সংজ্ঞাটা লিখে ফেলি একটু দ্রুত, খুব দ্রুত সংজ্ঞাটা লিখে ফেলি যে ফ্রেজ মানে কি। ফ্রেজ মানে কি? সংজ্ঞা বা ডেফিনেশন। ডেফিনেশনটা লিখেন তো সবাই, ডেফিনেশনটা লিখেন আমার সাথে সাথে। ডেফিনেশনটা লিখে ফেলেন। ফ্রেজ হচ্ছে, লেখেন, একাধিক ওয়ার্ড এর সমষ্টি। ফ্রেজ কি? একাধিক ওয়ার্ডের সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকে না। তবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তবে নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। সো এইটাই হচ্ছে ফ্রেজের সংজ্ঞা আসলে। হ্যাঁ, ফ্রেজের সংজ্ঞাটা এটাই। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে একাধিক ওয়ার্ডের সমষ্টি, একাধিক ওয়ার্ডের সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে একটু ছোট্ট করে এখন জানা উচিত যে ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি। দেখেন ফাইনাইট ভার্ব, এই যে ফাইনাইট ভার্বটা, এটা নিয়ে পড়ালে অনেক বড় ক্লাস নেওয়া যায়, বাট আমি একটু শর্ট করে বুঝাই দিচ্ছি। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যাদেরকে দেখা মাত্র টেন্স চেনা যায়। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যাদেরকে দেখা মাত্র টেন্স চেনা যায়। আর নন ফাইনাইট ভার্ব নিশ্চয়ই তার উল্টা হবে। নন ফাইনাইট ভার্ব কি? এমন কিছু ভার্ব যাদেরকে দেখা মাত্র টেন্স চেনা যায় না, এগুলিকে কি বলে? নন ফাইনাইট বলে। সো ফ্রেজে কখনো ফাইনাইট ভার্ব থাকে না। কারণ কি? ফাইনাইট ভার্ব যদি চলে আসে, অর্থাৎ এমন একটা ভার্ব যাকে দেখে টেন্স চিনতে পারছেন, তো টেন্স চিনতে পারলে তো সেখানে সাবজেক্টও থাকবে। আর সাবজেক্ট এবং ভার্ব যদি থাকে সেটা তো সেন্টেন্স হয়ে যাবে, তাহলে তার ফ্রেজ থাকলো না, তাই না? বাট নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন, এটাও একটা ভার্ব, বাট এই ভার্বগুলিকে দেখে আপনি ডিরেক্টলি কোনো টেন্স চিনতে পারেন না। এরকম নন ফাইনাইট ভার্ব তিন রকম আছে। কয় রকম আছে? নন ফাইনাইট ভার্ব এরকম কয় রকম? তিন রকম আছে। আমরা যদি বলি একটা নন ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে ভার্বের সাথে কখনো যদি আইএনজি দেখেন, আপনি যদি কখনো টু এর পরে ভার্ব ওয়ান দেখেন, এবং আপনি যদি কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখেন, এই তিনটাকে নন ফাইনাইট ভার্ব বলে। এই তিনটাকে নন ফাইনাইট ভার্ব বলে। আমরা এবার একটু এটাকে মুছে দিয়ে জিনিসটাকে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। তো
তাহলে আশা করি সংজ্ঞাটা আপনাদের সবার কাছে আছে, এবং আমি এখন একটু যেটা করব, আমি একটু উদাহরণ দেওয়ার মাধ্যমে বিষয়টাকে বুঝাবো। আচ্ছা, সো আমি যদি একটু এক্সাম্পল দেই, তাহলে দেখেন, একটা এক্সাম্পল দেখেন। আহ, আমি লিখলাম যে ওয়াকিং বাই এ ফরেস্ট দে স এ স্নেক। আবার কি লিখতে পারি? আবার লিখতে পারি আই স ইউ ডিউরিং রেইনিং। আচ্ছা, তো আমি যেটা লিখলাম এখানে একটু যদি বলি আমি আসলে কি লিখলাম, হ্যাঁ। যেমন আমি যদি বলি প্রথম বাক্যটার দিকে একটু তাকান তো, প্রথম বাক্যটার দিকে এই বাক্যে তো একটা সাবজেক্ট ভার্ব আছে, সেটা কোনটা আপনারা ধরতেই পারছেন, দে একটা সাবজেক্ট, স একটা ভার্ব, এবং এটা কেমন ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? টেন্স চিনলেই ফাইনাইট ভার্ব বলে। সো স দেখা মাত্র তো আপনি চিনতেই পারেন এটা পাস্ট টেন্স, ফাইনাইট ভার্ব। তাহলে এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যুক্ত যে অংশটা, এইটার নাম হচ্ছে সেন্টেন্স, বা এটার আসলে সেন্টেন্স তো পুরাটাই, এটার আরেকটা নাম আছে, এটা আমি আর আজকে শেখাচ্ছি না, এটার নাম হচ্ছে ক্লজ, অন্য কোনো দিন শিখাবো ক্লজ। ক্লজ ব্যতীত এই যে অংশটা পড়ে আছে না, এই যে অংশটা পড়ে আছে এখানে একটু খেয়াল করে দেখেন, বাক্যটা শুরু হয়েছে ওয়াকিং দ্বারা, তার মানে ভার্বের সাথে আইএনজি। শিখে এসছি যে ভার্বের সাথে আইএনজি থাকা মানে, আমরা শিখে এসছি ভার্বের সাথে আইএনজি থাকা মানে তাকে কি বলে? নন ফাইনাইট ভার্ব বলে। সো এটা একটা নন ফাইনাইট ভার্ব। এরপর এটা একটা প্রিপোজিশন, এটা একটা নাউন। সো দেখেন অনেকগুলি ওয়ার্ড আসছে, এক দুই তিন, তিনটা শব্দ আসছে, তিনটা শব্দের সমষ্টি, কিন্তু এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই, কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব নাই, জাস্ট একটা নন ফাইনাইট ভার্ব আছে। তাহলে ফ্রেজের সংখ্যাটা ফিল আপ করলো সে। তাহলে ফ্রেজের সংখ্যা যদি ফিল আপ করে, তাহলে ওয়াকিং বাই এ ফরেস্ট এইটুকুর নাম হচ্ছে একটা ফ্রেজ, এইটুকুর নাম কি? ফ্রেজ। অ্যাজ ইউজুয়াল আমরা যদি এখানে দেখি, আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ফাইনাইট ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট, এইটুকু ব্যতীত বাকি যা পড়ে আছে, ডিউরিং রেইনিং, এটাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। এটাকে কি বলবো? ফ্রেজ বলবো। সো আমার মনে হয় ফ্রেজ সম্পর্কে একটা আইডিয়া আপনারা পেয়েছেন, তাই না? তাছাড়াও একটু পরে আমরা ফ্রেজ বানাবো, আরো ফ্রেজ বানানো শিখবো। সো আমি একটু নেক্সট স্লাইডে চলে যাই। সো যেমনটা দেখেন, খুব সুন্দর একটা স্লাইড চলে আসছে আমাদের সামনে। কি লেখা? যে কিছু শর্ট নোটস এবার একটু বানিয়ে দেখি তো কেমন লাগে। আমরা একটু শর্ট নোটস এখন বানাবো, বানিয়ে দেখার চেষ্টা করব যে আমাদের কাছে কেমন লাগে। আশা করি ভালোই লাগবে মনে হয়। সো যেমন বললাম আমরা এখন কিছু ফ্রেজ বানাবো। ওকে, চলে আসি। বাই দ্য ওয়ে, এখানে আমরা একটা ছবি নিতে পারি, তাই না? এখানে আমরা একটা সেলফি নিয়ে নেই। সেলফি তো নিতে পারবো না, আই এম সরি। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে শেয়ার করে দিয়েন কাইন্ডলি, হ্যাঁ। একটু মজা করলাম আর কি পড়ার মাঝে। যাই হোক, চলে আসি পরবর্তী স্লাইডে। শর্ট নোটস কিভাবে বানাতে হয় সেটা একটু দেখাচ্ছি। একটু গল্পটা পড়ি, আমি একটু সরে যাচ্ছি। Art is generally understood as an expression of human imagination and creative skills in a range of activities including painting, drawing, sculpture and architecture. আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ফ্রেজ করতে চাই, কি করতে চাই? ফ্রেজ করতে চাই, সবার আগে কি করতে হবে বলেন তো? সাবজেক্ট ভার্ব বাদ দিতে হবে, সাবজেক্ট ভার্ব বাদ দিতে হবে। তাহলে আমি যদি বলি এখানকার সাবজেক্ট আর্ট বাদ দেন, ইজ বাদ দেন, তাই তো? ইজ আন্ডারস্টুড এটাও একটা ভার্ব, এটাকেও বাদ দেন। জেনারেলি একটা অ্যাডভার্ব, জেনারেলি কি বলেন তো? অ্যাডভার্ব। সো ভার্ব অ্যাডভার্ব এগুলি একই জিনিস, এগুলি না লিখলেও আমার কোনো অসুবিধা নাই। আমি এখান থেকে যদি একটা ফ্রেজ করতে চাই, আমি ফ্রেজ করতে চাইলে এখান থেকে কি করতে পারি দেখেন তো। দেখেন, এই যে বক্স করলাম যতটুকু, দেখেন তো এটা এই বাক্যের জন্য যায় কিনা। টিচার কিন্তু বুঝবে যে এটা আর্ট নিয়ে কথা হচ্ছে, সো আর্টকে স্কিপ করলে কোনো প্রবলেম নাই ফ্লো চার্টে। আপনারা বলতে পারেন যে ভাইয়া আমি যদি এখন লিখে আসি অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, এটা কিসের এক্সপ্রেশন? আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, কথা ঠিক আছে, বাট এটা যে আর্টের একটা এক্সপ্রেশন, এটা কিন্তু টিচার জানে, কারণ টিচার তো গল্পই দিয়েছে আর্টকে নিয়ে, তাই টিচার আসলে বুঝবে। তো এই যে দেখেন, এটা একটা ফ্রেজ হয়ে গেল। আমি কি বলবো? অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন।
ওকে, এখন আপনার কাছে মনে হতে পারে যে না আমি এটাকে নিব না, আমি অন্য কোনো ফ্রেজ বানাবো। হ্যাঁ, বানাই, চলেন। এরপরে কি লিখলো, এন্ড ক্রিয়েটিভ স্কিলস ইন আ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার এন্ড আর্কিটেকচার, অনেকগুলি আছে। সো আমি ইনক্লুডিং এক্সাম্পল, এগুলিকে কি বলা হচ্ছে, এক্সাম্পল। সো এক্সাম্পলকে স্কিপ করি, এক্সাম্পলকে স্কিপ করতে পারি, এক্সাম্পল লাগবে না, আমাদের মূল কথা লাগবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি যে ক্রিয়েটিভ, এখানে লিখতে পারি ক্রিয়েটিভ স্কিলস ইন আ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস। সো এটা একটা ফ্রেজ হয়ে গেল, এটা একটা ফ্রেজ। সো এটাই তো আসলে ফ্রেজ, এভাবেই বানায়। আমি হয়তো বা এখন এখান থেকে ভার্বকে ধরে বানাই নাই, একটু পরে ভার্বকে ধরে কিভাবে বানাইতে হয় সেটাও দেখাই দিব, বাট এভাবে আসলে বাক্য থেকে ফ্রেজ স্কিপ বানাতে হয়। তো ফ্রেজ বানানোর ক্ষেত্রে কি মনে রাখতে হবে, ফ্রেজ ফ্রেজ বানানোর জন্য দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে সাবজেক্ট ভার্ব বাদ দিব, আর আপনার কাছে যদি মনে হয় যে না ভাইয়া আমি ভার্বকে বাদ দিব না, তাহলে ওই ভার্বের জায়গাটা, ওই যে ভার্বকে আপনারা যেটা করবেন নন ফাইনাইট ভার্ব করব। এই যে দুইটা ওয়েতে ফ্রেজ তৈরি করা যায়। আপনি সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে দেন, ফ্রেজ হবে, অথবা আপনি ভার্বকে নন ফাইনাইট করেন, তাও ফ্রেজ হবে। আমি দেখাই দিচ্ছি একটু পরে, চলে আসেন। এইটাকে আমরা একটু ফ্রেজ করি। হ্যাঁ, in civic engagement, issues of public concern are crucial. Civic engagement includes individual or group activities to protect public interest and change the way the community values itself. Okay, সুন্দর। এখন আমি একটু বক্স করে যদি বলি, আমি চাচ্ছি যে ভাইয়া, আমি চাচ্ছি এখান থেকে এই যে এই প্রসেসে না, আমি এই প্রসেসে করব না, এই প্রসেসে আমি করব না, আমি করব কোনটাতে, আমি করব এই প্রসেসে যে ভার্বকে নন ফাইনাইট করে তারপরে ফ্রেজ করব। হ্যাঁ, এটা একটু দেখি তো, একটু ভার্বকে খুঁজে বের করি, দেখি তো। হ্যাঁ, আমি যদি এই লাইনটাকে নেই, এই লাইনটাকে যদি নেই, সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, জাস্ট এইটুকুকে আমি এখন একটু ফ্রেজে কনভার্ট করব। তাহলে এখানে আমি তো সাবজেক্ট বাদ দিব, তাই না? তাহলে সাবজেক্ট কোনটা বলেন তো, সিভিক এঙ্গেজমেন্ট। তো সাবজেক্টকে আমরা বাদ দিয়ে দিলাম, থাকলো কি, ইনক্লুডস। এইটা কিন্তু বাক্যের ফাইনাইট ভার্ব, ইনক্লুডস। তাহলে এই ফাইনাইট ভার্বটাকে যদি নন ফাইনাইট করি, তাহলে জিনিসটাকে এরকম ভাবে লেখা যায়, ইনক্লুডিং। ওই যে ভার্বের সাথে আইএনজি করলে নন ফাইনাইট হয়, তাহলে ইনক্লুডিং, এরপরে যা ছিল আমি যতটুকু আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ আমি ততটুকু লিখবো, ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস। দেখেন, এই যে একটা ফ্রেজ হয়ে গেল। ও সরি, ফ্রেজের পরে কি দেওয়া যাবে না, অবশ্যই কিন্তু কমা দেওয়া যাবে, ফুল স্টপ দেওয়া যাবে না। সো এই যে একটা ফ্রেজ হয়ে গেল, ইনক্লুডিং ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস। সুন্দর। আপনার কাছে যদি মনে চাই যে ভাইয়া আরেকটা বানায় দেখান তো এখান থেকে, হ্যাঁ তাহলে চলেন আরেকটা বানায় দেখাই। সেটা কোত্থেকে বানায় দেখাবো, সেটা বানায় দেখাবো হচ্ছে এখান থেকে। কোত্থেকে বানায় দেখাবো, এখান থেকে, যে টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ। এই জায়গা থেকে একটা ফ্রেজ তৈরি করে দেখাই, চলেন। তাহলে এখানে ভার্ব কোনটা বলেন তো, ভার্ব হচ্ছে প্রোটেক্ট, ভার্ব কোনটা, প্রোটেক্ট। তাহলে এটা একটা ফ্রেজ হলো, আমরা আরেকটা ফ্রেজ করি। তাহলে প্রোটেক্ট কে নন ফাইনাইট করলে কি হয়, প্রোটেক্টিং পাবলিক ইন্টারেস্ট। তো যদি এতটুকু দিই তাও এনাফ, এতটুকু দিলেও ফ্রেজ এনাফ, কারণ প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট এন্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ। সো এই চেঞ্জ দ্য ওয়ে, এখান থেকে আবার আরেকটা ফ্রেজ বানানো যায়। কিভাবে বানানো যায়, আমি এখানে চেঞ্জ এর জায়গায় দিতে পারি চেঞ্জিং দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ। সো এভাবেও দেওয়া যায় আসলে। হ্যাঁ, সো এই তো, এভাবে আসলে ফ্রেজ বানায়, বা ফ্রেজের আরেকটা নাম কি বলেন তো, শর্ট নোটস। সো ফ্রেজ বলেন বা শর্ট নোটস বলেন, আপনাদেরকে ফ্লো চার্টে জিনিসটা এটাই লিখতে হয়, এভাবেই আসলে লিখতে হবে। ওকে, আরেকটা দেখি লাস্ট। সো নিশাত মজুমদার, বাংলাদেশি ওয়েমেন ইন হার আর্লি 40s ইজ আ স্পোর্টস আইকন। সো এখান থেকে যদি ফ্রেজ করতে হয় বা শর্ট নোটস করতে হয়, মানে এমন কিছু লিখবো যেটা খুবই শর্ট হবে বাট পুরা লাইনটাকে প্রেফার করবে। শর্ট নোটস মানে কিন্তু এটাই,
যে আমি এমন কিছু লিখবো যেটা কিনা পুরা জিনিসটাকে মিলে একটা রূপ দিবে, বাট সেটা অনেক শর্ট হবে, একটা বাক্য হবে না, বাক্যাংশ হবে। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে একটু করার চেষ্টা করি তো, দেখি। আমি যদি বলি এখানে নিশাত মজুমদার নামটা বেশ ইম্পর্টেন্ট, যে হ্যাঁ এই মানুষটার কথা বলা হচ্ছে, একজন বাংলাদেশি ওয়েমেন, একজন বাংলাদেশি নারী, এটা একটা জানার জন্য জাস্ট বলা, আর কিছু না। ইন আর আর্লি 40s, তার 40, প্রায় 40-এর বছর বয়সে তার এরকম বয়স। সো এটাও কিন্তু খুব আহামরি কোনো ইনফরমেশন না, বাট ইনফরমেশন হচ্ছে, ইনফরমেশন যেটা এখানে গুরুত্বপূর্ণ সেটা কি, ইজ আ স্পোর্টস আইকন। সে কি বলেন তো, সে একটা তারকা, খেলোয়াড়, সে একজন খেলোয়াড়ের তারকা। সো এই ইনফরমেশনটা, পুরা জিনিসটা যদি বলি, পুরা লাইনটার মধ্যে এই ইনফরমেশনটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যাকে আমরা শর্ট নোটস আকারে লিখবো। তাহলে আমি এখানে কি লিখতে পারি, লিখতে পারি যে এ ফেমাস, আপনার যদি মনে চায় যে না ফেমাস এর পরে আরো দিব, তাহলে দেন এ ফেমাস বাংলাদেশি স্পোর্টস আইকন। সো এই হচ্ছে একটা ফ্রেজ, দেখেছেন? সো আমি এখানে তার বয়স 40, নাকি সে বাংলা, কি নাম হাবিজাবি, এত কিছু দিয়ে জিনিসটাকে আর বড় করে নেই, কারণ বড় করলে তার শর্ট নোটস থাকে না। আমরা জাস্ট যতটুকু ইনফরমেশন না দিলেই নয়, সেটুকুই দিলাম। এই কথাটাই মনে রাখেন। আমাকে আসলে, আমি আসলে এতগুলি এই জিনিসগুলি আসলে কেন পড়িয়েছি, এই জিনিসগুলি পড়ানোর পিছনে একটাই উদ্দেশ্য, যে ফ্রেজ বানানো জানতে হবে, ফ্রেজ বানানো জানতে হবে। এবং ফ্রেজ বানানো যখন জানবেন, তখনই আসলে আপনারা ফ্লো চার্টটাকে খুব ভালো করে পারবেন। আচ্ছা, তাহলে এবার এই ফ্রেজগুলি ফ্লো চার্টের কয়েকটা নির্দিষ্ট নিয়মেই বারবার আসে, সেখানে আমরা চলে যাই। এই যে দেখেন, ফ্লোচার্টের কিছু স্টাইল বা ফরম্যাট। হ্যাঁ, এখানে কয়টা স্টাইল আছে, 1 2 3 4, এই 4টা স্টাইল ঘুরে ফিরে ফ্লোচার্টে আসে প্রতি বছর, সব সময় এই 4টা স্টাইলই সব সময় আসে। তার মধ্যে স্টাইলটা কিরকম, এক নাম্বার স্টাইল, এক নাম্বার স্টাইল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কোন ভার্বের সাথে আইএনজি। আপনারা একটু লিখে রাখেন তো, ভার্বের সাথে আইএনজি, এটা তো একটা ফ্রেজ, এগুলি সবগুলোই ফ্রেজ, এবং এটার একটা নাম আছে। এটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এরপর আমরা আরেকটা ফ্রেজ পাই, সেটা কি, টু প্লাস ভার্ব ওয়ান। টু প্লাস ভার্ব ওয়ান, এটার একটা নাম আছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে, হ্যাঁ এটাকে না আরেকটা জিনিসও বলা যায়, এটাকে আরেকটা জিনিসও বলা যায়, সেটার নাম হচ্ছে জিরান্ড। অথবা কি বলা যায়, অথচ এটা আরো বলা যায় যে জেরান্ডাল, জেরান্ডাল ফ্রেজ। সো অনেক কিছুই বলা যায় আসলে, হ্যাঁ অনেক কিছুই বলা যায়। টু প্লাস ভার্ব ওয়ান, এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ। এটাকে কি বলা যায়, ইনফিনিটিভ ফ্রেজ। আবার আছে হচ্ছে ভি থ্রি, এই ভি থ্রিটাকে, ভি থ্রিটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফ্রেজ। সো এই তিনটাই, এই যে এখানে যে তিনটার কথা বললাম, এই যে এখানে যে তিনটার কথা আছে, এই যে তিনটা, এই তিনটাই হচ্ছে, এই তিনটাই আসছে কোত্থেকে বলেন তো, এই তিনটাই আসছে ভার্ব থেকে। এই তিনটাই কোত্থেকে আসছে, ভার্ব থেকে। আর এই যে এখানে একটা আছে, এই যে এখানে যে একটা আছে না, নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজটা আসছে নাউন থেকে। এই নাউন ফ্রেজের মানে কি একটু লিখে রাখেন, যে একাধিক নাউন এর সমষ্টি। নাউন ফ্রেজ মানে একাধিক নাউনের সমষ্টি, একাধিক নাউনের সমষ্টি, এটাকে নাউন ফ্রেজ বলা হয়। আমরা এটা প্র্যাকটিস করে করে শিখবো। আসলে ফ্লোচার্ট এই এই চার রকম, টোটাল 4 রকম চেহারাতেই টিচার দিতে পারে। ওই যে বললাম টিচার 6টা দিয়ে দেয়, মানে 6টা ফিল আপ করতে হয়, টিচার একটা দিয়ে দেয়, সেই একটা যে স্টাইলে দিবে। যেমন টিচার যদি আইএনজি ফরম্যাটে দেয়, আপনি বাকি 5টা ফ্লোচার্ট আইএনজি তেই লিখবেন। টিচার যদি টু প্লাস ভার্ব ওয়ানে দেয়, বাকি 5টা ফ্লোচার্ট আপনি টু প্লাস ভার্ব কে ধরেই লিখবেন। টিচার যদি ভি থ্রি আকারে দেয়, বাকিগুলো ভি থ্রি আকারেই হবে। নাউন ফ্রেজ আকারে দেয়, নাউন ফ্রেজই হবে।
ক্লিয়ার? আমরা একটু দেখি নাউন ফ্রেজ, আমরা মনে হয় দেখিয়েছি যে এই যে এখানে যে ফ্রেজটা লিখেছি না, এটা একটা নাউন ফ্রেজ। কারণ দেখেন এখানে কিন্তু কোনো ভার্ব নাই, মানে নন ফাইনাইট বলেন ফাইনাইট বলেন কোনো ভার্বই নেই, জাস্ট নাউন আছে, নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ, আর্টিকেল আছে। সো এই যে একাধিক ওয়ার্ড, এই একাধিক ওয়ার্ড এবং সেখানে কোনো ফাইনাইট বা নন ফাইনাইট নাই, তার নাম হচ্ছে অবশ্যই নাউন ফ্রেজ। আবার এর আগে যদি দেখি তাহলে এই যে দেখেন ইনক্লুডিং, প্রটেক্টিং, এগুলি কিন্তু ভার্বের সাথে আইএনজি। তো এই যে ভার্বের সাথে আইএনজি, এগুলি আবার আইএনজি যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা জেরান্ডাল ফ্রেজ। তো টিচার যেভাবে শুরু করবে আমরা আসলে ওইভাবেই করব। আপনারা কি বুঝতে পেরেছেন জিনিসগুলো? আশা করি বুঝতে পেরেছেন। সো ফ্লোচার্টের একটা রিয়েল এক্সপ্লেনেশন আছে, মানে আমরা কিভাবে ফ্লোচার্টটাকে সলভ করব সেই বিষয়টাকে যদি একটু দেখাতে চাই, আমরা এটা দেখি ক্লাসটা শেষ করে দিব। এই যে গল্পটা আপনারা একটু পড়ে নেবেন, হ্যাঁ, গল্পটা একটু পড়ে নেবেন, আমি আর এখানে একটু সময় নষ্ট করছি না। জিনিসটা হচ্ছে এই জায়গাটাতে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা। এই যে ভাইয়া এখানে একটু দেখেন, এই যে এই জায়গাটা দেখেন, রিড দ্য টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য রোল এন্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপুর, ওয়ান ইজ ডান ফর ইউ। ওয়ান ইজ ডান ফর ইউ কেন? ওই যে বলেছিলাম টিচার নিজে একটা দিয়ে দেয়, একটা দিয়ে দেয় জন্য এখানে বলে দেয় যে হ্যাঁ তোমার জন্য আমি একটা করে দিয়েছি, বাকিগুলি তুমি করো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা হচ্ছে এই জায়গাটাতে, এই যে এই ওয়ার্ডটা এখানে শোয়িং থাকতে পারে, অথবা এখানে টিচার মাঝে মধ্যে দেখবেন শোয়িং না দিয়ে মেনশনিংও বলে দেয়। তো শোয়িং অথবা মেনশনিং যেটাই বলুক না কেন, এর পরের যে কথাটা থাকবে এটাই হচ্ছে ফ্লো চার্টের টপিক বা কিওয়ার্ড। একদম শুরুতে বলেছিলাম কিওয়ার্ড। সো টিচার যেটা বলে দিবে শোয়িং এর পরে বা মেনশনিং এর পরে, তার নামই কি? কিওয়ার্ড। সো এখানে কিওয়ার্ড কি? যে ফ্লো চার্ট শোয়িং রোল এন্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপুর, গাজীপুরের রোল, অবদান এবং অ্যাক্টিভিটিস, কাজকর্মগুলি লিখো। একটা তোমার জন্য তৈরি করে দেয়া আছে, তাহলে কোনটা তৈরি করে দেয়া আছে একটু দেখি তো। তৈরি করে দেয়া আছে এটা, তৈরি করে দেয়া আছে কোনটা? তৈরি করে দেয়া আছে এটা, যে স্প্রেডিং ইসলাম ক্লোজ টু সুন্দরবনস। তাহলে দেখেন তো টিচার কোন চেহারায় শুরু করলো? স্প্রেডিং। স্প্রেডিং মানে কি? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। তাহলে ভাইয়া বলেন তো আমরা যে এখন বাকি ফ্লোচার্ট গুলি করব, এই যে 2, 3, 4, 5, 6, প্রত্যেকটা ফ্লোচার্টই আমাদেরকে কিভাবে করতে হবে? ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে হবে। এটা আমি একটু আগে বুঝিয়েছি। এবার আসেন সেকেন্ড প্রসেস কি? সেকেন্ড প্রসেস হচ্ছে, আচ্ছা এটা তো আসলে টিচার গল্পের যে কোনো একটা পার্ট থেকেই দিল, হ্যাঁ, একটা গল্পের এই যে গল্পটা আমরা এখন এখন দেখছি গাজীপুরের গল্প, এখান থেকেই তো টিচার এই লাইনটা দিয়েছে, তাই না? সো আমাদেরকে সেই জায়গাটা খুঁজে বের করতে হবে যে টিচার কোত্থেকে এই জিনিসটা দিল, আসলে টিচার কোত্থেকে দিল। আমি যদি একটু পড়ে দেখি তাহলে এখানে স্প্রেডিং ইসলাম ক্লোজ টু সুন্দরবনস, আমরা একটু খোঁজার চেষ্টা করি, হ্যাঁ পেয়ে গেছি। এই যে এই জায়গা দেখেন তো, এই যে এই জায়গাটা, spread Islam in the parts of Bengal close to Sundarbans, close to the Sundarbans, এখান থেকে টিচার ফ্লোচার্টটা শুরু করে দিয়েছে। তো আপনার কাজ কি ভাইয়া? আপনার কাজ হচ্ছে এখন ঠিক এর পর থেকে ইনফরমেশন খোঁজা, এর ঠিক পর থেকে কি খোঁজা? ইনফরমেশন খোঁজা এই কিওয়ার্ড অনুযায়ী, মানে এখানে এমন কিছুই খুঁজে বের করতে হবে যেটা কিনা গাজীপুরের রোল এবং অ্যাক্টিভিটি আছে যে লাইনগুলির মধ্যে, এরকম 5টা লাইন থেকে আবার শর্ট নোটস বানাতে হবে, তাই তো? তাহলে আমরা একটু খোঁজার চেষ্টা করি তো, একটু খোঁজার চেষ্টা করি। দেখেন আমি এখানে আপনাদের জন্য লাল মার্ক করে আন্ডারলাইন করে রেখেছি কি কি ইনফরমেশন আমরা লিখবো। যেমন দেখেন গাজীপুরের রোল লিখতে বলেছে, তো গাজীপুরের রোল এন্ড অ্যাক্টিভিটিস, তাহলে কিন্তু এটা লেখা যায় যে হি কুড সাপোজডলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, সে কি করতে পারতো? যখন খুশি তখনই ক্ষতিকর প্রাণীদেরকে শান্ত করে ফেলতে পারতো, তাহলে এটা কিন্তু তার একটা অ্যাক্টিভিটিস বা রোল। আবার কি করতো? মেক দেম ডসাইল, তাদেরকে বসে নিয়ে আসতো, ডসাইল মানে বসে আনা, তাহলে তাদেরকে যে বসে নিয়ে আসতো এটাও তো তার একটা অ্যাক্টিভিটিস বা রোল। ওকে, আবার কি দেখবো? আবার দেখলাম যে হি অলসো ফট, হি অলসো ফট, সে মারামারি করতো কাদের সাথে? ক্রোকোডাইলস এর সাথে বা কুমিরের সাথে। সো এটাও কিন্তু তার একটা অ্যাক্টিভিটি, লিখতে পারি। ওকে, এরপরে আমরা দেখতে পারলাম যে অল প্রেডেটরি অ্যানিমালস, all predatory animals were said to have been kept within bounds, যে সকল ক্ষতিকর প্রাণীরাই কি করত? তার কারণে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে বা সীমার মধ্যে আটকে থাকতো, এটাও তার একটা অ্যাক্টিভিটিস। এবং আমরা দেখতে পারলাম যে সে কি করত? হি এনাবলড ভিলেজার্স, সে গ্রামবাসীদেরকে কই নিয়ে যেত? লিভ ক্লোজ টু ফরেস্ট এন্ড জঙ্গল,
যে বনের কাছাকাছি এবং জঙ্গলের কাছাকাছি বাস করার জন্য তাকে নিয়ে যেত গ্রামবাসীদেরকে। সো এটাও তার একটা অ্যাক্টিভিটিস। সো এই যে অ্যাক্টিভিটিস গুলো আমরা এখন এখানে লিখবো। কিন্তু দেখেন আমি কিন্তু এই লাইনটা নেই নাই ভাইয়া, এখানে একটু দেখেন, হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পার্টস অর স্ক্রল পেইন্টিংস, যে তাকে আমরা মাঝে মধ্যে কই খুঁজে পাই, বিভিন্ন পাটের পাতায় কিংবা স্ক্রল পেইন্টিং এর মধ্যে। কি অবস্থায়? যে সে একটা বাঘের পিঠে ভ্রমণ করছে, তার হাতে একটা সাপ। তো হ্যাঁ, এটা লেখাই যায় যে তাই সে বাঘের পিঠে ভ্রমণ করছে, এটা কিন্তু তার একটা অ্যাক্টিভিটিস। বাট তার আগের অংশটুকু, মানে তাকে যে পাট পাতায় বা স্ক্রল পেইন্টিং এ খুঁজে পাওয়া যাচ্ছে, এটা কি তার কোনো অ্যাক্টিভিটিস? না, এটা তো আমরা খুঁজে বের করছি। সো আমরা এই জন্য ইনফরমেশনটা নিচ্ছি না। ওকে, সো এই যে দেখেন আমরা কি পয়েন্টস গুলো, কি পয়েন্টস এর যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলো বাছাই করলাম। আমরা এখন কি করলাম? আমরা এখন সেন্টেন্স করব। এই সেন্টেন্স থেকে আমাদেরকে এখন কিসে কনভার্ট করতে হবে? ফ্রেজে কনভার্ট করতে হবে। আমরা বাছাই করেছি সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা বাছাই করেছি সেন্টেন্স, আমরা এখন কনভার্ট করব ফ্রেজে। দেখেন আমাদের ফ্রেজটা কোন স্টাইলে দিয়ে দিয়েছিল? ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি যদি দিয়ে দেয়, এই যে সেন্টেন্স গুলো আমরা বাছাই করেছি এগুলো ভার্বের সাথে আইএনজি তে নিয়ে যেতে হবে, তাই তো? ভার্বের সাথে আইএনজি তে নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি নেই, তাহলে আইএনজি তে করলে কি হবে? সাবজেক্ট বাদ যাবে, অক্সিলারি বাদ যাবে। হ্যাঁ, আমি এখানে যে মেইন ভার্বটা আছে তার সাথে আইএনজি করব, মেইন ভার্বটার সাথে আইএনজি করব। তাহলে এই যে কাম, কামের সাথে যদি আইএনজি করি তাহলে হবে কামিং। করলাম। এরপরে লিখবো ডেঞ্জারাস, এরপরে কি লিখবো? অ্যানিমালস। আচ্ছা, সো এই যে ফ্রেজ হয়ে গেল এবং সেটা আইএনজি যুক্ত ফ্রেজ হয়ে গেল। পরেরটা দেখেন, মেক দেম ডসাইল। আচ্ছা, এটাতে মেইন ভার্ব কোনটা? মেক। তাহলে মেক থেকে কি হবে? মেকিং। আচ্ছা, দেম লিখলে তো ঝামেলা, কারণ দেম বলতে হোয়াট আমি তো জানি না, শর্ট নোটস এর মধ্যে জানি না। তাহলে আমি এখানে দেম বলতে যে প্রাণীদেরকে বোঝাচ্ছে, প্রাণীটা লিখে দেব মেক অ্যানিমালস ডসাইল। আবার কি করব? এখানে আরেকটা সেন্টেন্স যে হি অলসো ফট ক্রোকোডাইলস, তাহলে এখানে হি সাবজেক্ট বাদ গেল, অলসো বাদ গেল। এই যে ফট মানে কুমিরের সাথে মারামারি করত, এই ফট এখান থেকে যদি আইএনজি করি তাহলে জিনিসটা হয়ে গেল ফাইটিং। তাহলে ফাইটিং কার সাথে ফাইট করতো? ক্রোকোডাইল। সো ওইটা লিখে দিলাম, একটা ফ্রেজ হয়ে গেল। লাস্ট আর দুইটা দেখেন, all predatory animals were said to have been kept within bounds, যে সকল প্রাণীদেরকে একটা বাউন্ডারির মধ্যে রাখা হতো। আটকা 5 মিনিট আটকা। আমি যাবো দাদা, আমার নিয়ে যাবো। তাহলে এইটাকে যদি একটু ফ্রেজে কনভার্ট করি তাহলে এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি হচ্ছে যে এই জায়গাটা, এই জায়গাটা লিখতে পারি যে হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস। এখানে এটা না লিখে লিখতে পারি হচ্ছে যে কিপিং, কিপিং কাকে রাখবে? কিপ মানে তো রাখা, বাট কাকে রাখা? ওই যে অ্যানিমাল, তাই না? তাহলে লিখতে পারি কিপিং অ্যানিমালস উইদিন বাউন্ডস। তো এই তো লিখলাম। লাস্ট একটা দেখেন, হি এনাবলড ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট এন্ড জঙ্গল। সো এটাকে যদি আইএনজি আকারে নিয়ে যাই, সাবজেক্ট বাদ, এই এনাবলস, এনাবলস এর সাথে আইএনজি করলে জিনিসটা কি হয়? এনাবলিং। তাহলে লিখলাম এনাবলিং, এরপরে লিখবো ভিলেজার্স, লিখলাম ভিলেজার্স টু লিভ ক্লোজ, টু লিভ ক্লোজ টু ফরেস্ট। জঙ্গল না লিখলেও কোনো অসুবিধা নেই। সো এই যে এইভাবে আসলে ফ্রেজটা বানাতে হয়। ফ্রেজ কিভাবে বানালাম? আমরা সেন্টেন্স গুলি চুজ করলাম, প্রত্যেকটা সেন্টেন্স থেকে সাবজেক্ট বাদ দিলাম, অক্সিলারি বাদ দিলাম, ভার্বের সাথে আইএনজি করলাম, বাকি অংশ লিখলাম। সো এইটুকু করতে পারলে আসলে ফ্লোচার্টটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এইটুকু করতে পারলে, এই যে আমরা এখন কিওয়ার্ডস গুলিকে তো অলরেডি ফ্রেজে রূপান্তর করেই ফেললাম, এইটুকু করার পরে আপনারা জাস্ট এখানে উত্তরগুলিকে বসায় দিবেন, বসায় বসায় 6টা উত্তর করে আসবেন। 6টা উত্তর করে আসলে সুন্দর মতো 5-এ 5 পেয়ে যাবেন, তাই না? সো এই তো ফ্লোচার্ট জিনিসটা আসলে এরকম। তো আমি চেষ্টা করলাম আজকে আপনাদেরকে একদম বেসিক থেকে ধরে ধরে একটু প্র্যাকটিস পর্যন্ত নিয়ে যেতে, বাট আর একটু প্র্যাকটিস লাগবে, আর একটু বাস্তবিক প্র্যাকটিস করলে জিনিসটা পুরোপুরি আয়ত্তে চলে আসবে আসলে। হ্যাঁ, তো সেই জন্য আমরা হয়তো আরেকটা ক্লাস নিতে পারি, সেটা ডিপেন্ড করবে আপনাদের রেসপন্সের উপর। আপনারা ক্লাসটা করেন, নোট করেন, এবং তারপরে কতটুকু বুঝলেন না বুঝলেন আমাকে অবশ্যই জানাতে হবে। সেটার উপর বেসিস করে আমরা আসলে নেক্সট কি করব না করব সেটা ডিসিশন নিব। তো সেই পর্যন্ত ভালো থাকেন।
ঠিকমতো পড়াশোনা করেন এবং রমজানের তো অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেই মিশন নিয়ে আপনাদের সামনে আসছি সেটা যেন খুব দ্রুত আসলে ফুলফিল করতে পারি। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।